প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। আমি সাথে আছি এসএ দিগন্ত। দিগন্তের হাতছানি পেজে এবং দিগন্ত হরর স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই নতুন চ্যানেল আপনাদের মাঝে নিয়ে আসছি কিছু শিহরিত ভয়ের গল্প আপনাদের শোনাবো বলে। তো ইতিমধ্যে যারা আমার আইডি এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করেননি, সবাইকে অনুরোধ করব আমার আইডি, আমার পেজ দিগন্তের হাতছানি এবং দিগন্ত হরর স্টোরি, এই দুটো অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে সোজা ঘটনাতে চলে যাচ্ছি। আজকের গল্পটি পাঠিয়েছেন কেন্দুয়া থেকে শাহাবুদ্দিন নামের একজন ব্যক্তি। তার সাথে এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 20 বছর আগে। বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের সেই ভয়ঙ্কর ভূতের গল্প। শাহাবুদ্দিন কেন্দুয়ার একটি ছোট গ্রামে তার পরিবার নিয়ে বসবাস করত। সে প্রতিদিন সূর্যোদয়ের আগেই তার বন্ধু সাদেককে সাথে নিয়ে মাছ ধরার জন্য বিলে যেত। একদিন প্রায় মাঝরাতে সাদেক এসে তাকে ডাকতে লাগলো, শাহাবুদ্দিন, আরে ওই শাহাবুদ্দিন, মাছ ধরতে যাবি না? শাহাবুদ্দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠল এবং মাছ ধরার জাল এবং থলিটা সাথে নিয়ে সাদিকের সঙ্গে বিলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আফসোস, সে বুঝতে পারেনি যে তখন মাঝরাত, অর্থাৎ সকাল হতেই অনেকটা দেরি। আমি আগেই বলেছি এই ঘটনাটি প্রায় 20 বছর আগের। সেই সময় সবার ঘরে ঘরে কিন্তু ঘড়ি ছিল না। স্বাভাবিকভাবে তাদের ঘরেও কোনো ঘড়ি ছিল না, তাই সে বুঝতেও পারেনি এখন মাঝরাত। তারা দুজনেই মাছ ধরতে বিলে নেমে গেল। তখন চারিদিকটা ছিল অন্ধকার এবং পিনপতন নীরবতা। মাঝে মাঝে রেন্ট্রি গাছ থেকে একটা পাখি কিরকম অদ্ভুত ভুতুড়ে স্বরে ডাকাডাকি করছিল। শাহাবুদ্দিন মনের সুখে মাছ ধরতেছিল। অদ্ভুত ব্যাপার হলো, সে পানির যতই গভীরে যাচ্ছিল ততই মাছ উঠছিল এবং ওই দিন যে পরিমাণ মাছ জালে ধরা পড়েছিল এ জীবনে আর কোনো দিন ধরতে পারেনি। আরও গভীরে যেতে লাগলো। এক সময় তিনি তার থলের ভিতর হাত দিলেন, অনুভব করলেন তার জন্য সে একদমই প্রস্তুত ছিলেন না। তিনি লক্ষ্য করলেন যে থলের ভিতর মাছ রেখেছিলেন তার একটাও নাই এবং থলেটা শূন্য দেখতে পেলেন। অদ্ভুত ব্যাপার হলো, তিনি আশেপাশে কোথাও তার বন্ধু সাদেককে দেখতে পেলেন না। এরকম একটা সিচুয়েশনে পড়ে তিনি অনেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। কিন্তু হঠাৎ এমন একটি দৃশ্য দেখতে পেলেন, তিনি যা দেখে তার চোখ কপালে উঠে গেল। তিনি দেখলেন সাদেক ডঙ্গায় বসে দুই হাতের মুঠো ভরে মুখে বড় বড় মাছ ভরছে এবং চপ চপ করে মাছ গিলছে। এই রকম একটা দৃশ্য দেখে তার আর কিছুই বোঝার বাকি রইল না। কিন্তু তিনি সেটা বুঝতে দেননি, সে সব বুঝেই গিয়েছেন। তাই তিনি কৌশলে আস্তে আস্তে উপরে উঠে আসতে লাগবে এবং ডাঙার কাছে এসে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলেন। কিন্তু অবাক করা ব্যাপার হলো তিনি এক পাও এগোতে পারলেন না, সেখানেই আটকা পড়ে গেলেন। তিনি এতটাই ভয় পেয়ে গেলেন যে আমার শরীর প্রচণ্ড শীতেও তার সমস্ত শরীর ঘেমে ভিজে গিয়েছিল এবং গলা শুকিয়ে যাচ্ছিল এবং দেহ থরথর করে কাঁপছিল। এমন এক সময় তিনি কি করবেন তা বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় সেই ভূতটা একটা ভয়ঙ্কর এবং বিদঘুটে অট্টহাসি দিল আর তার আসল রূপ ফিরে আসলো। এই ভূত দেখতে কতটা ভয়ঙ্কর ছিল তা বলে বোঝানো যাবে না। তার চোখ দুটি থেকে আগুন জ্বলছিল এবং শরীরটা আগের থেকে 2 গুণ আকৃতির হয়ে গেল। লিসেনার, আপনারা এখন মনে করেন যে একটা রাতে বিলের মধ্যে যদি একটা মানুষ এইরকম একটা সিচুয়েশনে পড়ে,
তাহলে কেমন লাগবে? আপনারা নিজেদের সাথে এমন কোনো কাহিনী ঘটবে যদি একবার কল্পনা করে দেখেন, তাহলে আপনারা সেই জিনিসটা বুঝতে পারবেন। তো যাই হোক, এরকম একটা ভয়ানক ভূতকে দেখে শাহাবুদ্দিন সেন্সলেস হয়ে গেল এবং সেখানেই পড়ে গেল। এদিকে আসলো সাদেক শাহাবুদ্দিনের বাড়ি, গিয়ে তাকে ডাকতে লাগলো। শাহাবুদ্দিনের বউ অবাক হয়ে প্রশ্ন করলো, আপনি তো অনেকক্ষণ আগে ওনাকে সাথে করে নিয়ে গেলেন মাছ ধরতে, এখন আবার এসব কি বলছেন? আর ওনাকে কোথায় রেখে এসেছেন? এই কথা শুনে সাদেক অনেকটা অবাক হয়ে গেল এবং সে বুঝতে পারলো তার বন্ধু শাহাবুদ্দিনের সাথে কিছু একটা হয়েছে। সে তাড়াতাড়ি গ্রামের সবাইকে নিয়ে বিলের দিকে রওনা দিল। তারা সেখানে পৌঁছে যা দেখলো তা একদম মেনে নেওয়ার মতো না। তারা লক্ষ্য করলেন শাহাবুদ্দিনের গলাটা কালো বর্ণ হয়ে আছে এবং সে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে কেউ তাকে গলা টিপে হত্যা করতে চেয়েছিল। তাছাড়া তার পুরোটা শরীর বড় বড় নখের আঁচড়ে ক্ষত বিক্ষত হয়েছিল। গ্রামের সবাই সময় মতো এসেছিল বলে তাকে জীবিত পাওয়া গেল। আচ্ছা, যদি তারা একটু দেরি করে আসতো, জীবিত পাওয়া যেত কি, নাকি তার জীবনটা একটা ভয়ঙ্কর ভূতের কাছে প্রাণ দিতে হতো? তো লিসেনার, আপনারা ঘটনাটা শুনলেন, ভালো লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো চলুন আমরা আজকের এই প্রথম পর্বের দ্বিতীয় ঘটনাতে চলে যাচ্ছি। প্রিয় লিসেনার, তো প্রিয় লিসেনার এবং আমার ফলোয়াররা, এখন পর্যন্ত যারা আপনারা আমার কাহিনী শুনছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমার ফেসবুক আইডি ফলো দিয়ে রাখুন। আপনাদের অনুপ্রেরণা পেলে আজকের এই চ্যানেল অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, এবং আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্তত 3 থেকে 4টা এপিসোড আপনাদের সবাইকে উপহার দেয়া। এবং আপনাদের কাছে যদি ঘটে যাওয়া বাড়ির আশেপাশে বা কোনো আত্মীয়স্বজনের মুখে, বন্ধুবান্ধবের মুখে কোনো ভয়ের ঘটনা থেকে থাকে, তাহলে আমাকে অবশ্যই পাঠাতে পারেন। এবং পাঠানোর ইমেইল অ্যাড্রেস লিঙ্ক আমি আমার ফেসবুকের এবং ইউটিউবের ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিখে দিব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় ঘটনায় চলে যাই। এই ঘটনাটা আমার কাছে পাঠিয়েছে নাহিদ নামে এক ছোট ভাই। নাহিদ আমার সাথে এক সময় পড়াশোনা করতো, নাহিদের ভাই আমার সাথে পড়াশোনা করতো, এটা হচ্ছে তার ছোট ভাই। তো এই গল্পটি তার বন্ধুর কাছ থেকে শোনা, তার বাড়ি চাঁদপুরে। তো আমি তার বন্ধুর মতো করে ঘটনাটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় লিসেনার, ঘটনাটি আজ থেকে 30 বছর আগে, মানে 1994 কি 95 সালের দিকে। হেমন্তের মাঝামাঝি। আমার স্যারের নাম আতিক। তিনি ছিলেন আমার অঙ্ক শিক্ষক। এখন একটি প্রাইমারি স্কুলে শিক্ষক হিসেবে আছেন। স্যারের দেশের বাড়ি চাঁদপুরে। ঘটনাটি যখন ঘটে, স্যার তখন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। স্যার 4র্থ শ্রেণীর এক ছাত্রকে পড়াতেন গ্রাম থেকে প্রায় 1.5 মাইল দূরে কাশিমপুর গ্রামে গিয়ে। বেতন বেশি হয়, স্যার সকল কষ্ট উপেক্ষা করে নিয়মিত সাইকেল চালিয়ে পড়াতে যেতেন। রোজ বিকেলে স্যার সাইকেল চালিয়ে কাশিমপুর যেতেন, আবার সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসতেন তার নিজ গ্রামে। আমার স্যারের গ্রাম এবং কাশিমপুর গ্রামের মাঝে প্রায় 1 মাইলের ফাঁকা ধানের মাঠ রয়েছে। দিনের বেলা কৃষকে পরিপূর্ণ থাকলেও রাতের বেলা একদম ফাঁকা থাকে এই জায়গাটি। এই 1 মাইলের মধ্যে কোনো বসত বাড়ি নেই, শুধু আধা পাকা রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে। সেদিন ছিল মঙ্গলবার। স্যার একটা বিশেষ কাজে আটকে যাওয়ায় সন্ধ্যাবেলা কাশিমপুরের উদ্দেশ্যে রওনা হলেন। সাইকেলটা সমস্যা হয় রিকশায় করে চললেন। আকাশের অবস্থা খারাপ, থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে।
এই আবহাওয়ায় না বেরোইলে ভালো হতো, কিন্তু উপায় নেই। কাল স্টুডেন্টের অঙ্ক পরীক্ষা, আজ না গেলে খুব ক্ষতি হয়ে যাবে। অবশ্য ভোরবেলা যাওয়া যেত, কিন্তু কাল ভোরের গাড়িতে স্যারকে জরুরি ঢাকায় আসতে হবে। কাশিমপুরের কাছে যেতেই মুষলধারায় বড় বড় ফোঁটা আকারে বৃষ্টি শুরু হলো। কোনো রকম ছাত্রের বাসায় উঠে নিজেকে রক্ষা করলেন তিনি। স্যারের একটা অভ্যাস হলো, যখন তিনি অঙ্ক করান তখন আর ঘড়ির দিকে তাকান না। তেমনই অঙ্ক করাতে করাতে ঘড়িতে 10টা বেজে গেল। অবশ্য বাইরে যে ঝড় শুরু হয়েছে তাতে ঘড়ি দেখেও লাভ নেই স্যারের। ছাত্রের বাবা এসে স্যারকে রাতটা থেকে যেতে বললেন। স্যার হাসি মুখে বললেন, কাল ভোরেই ঢাকা যেতে হবে, অতএব আজ রাতে গিয়ে সব কিছু গোছাতে হবে। ঝড় থামল সেই রাত 11:30টায়। একটা ছাতা হাতে স্যার বেরিয়ে পড়লেন। স্যারকে সাবধানে যেতে বলে বাড়ির বাহির পর্যন্ত এগিয়ে দিলেন ছাত্রের বাবা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তার মধ্যে কাদা হওয়ায় স্যারের চলতে বেশ কষ্ট হচ্ছে। 1 পা 2 পা করে স্যার সারা বনের কাছে চলে এলেন। সারা বন মানে সে বনের আশেপাশে কেউ থাকে না, খুব খারাপ একটি বন। এই অঞ্চলের যারা বাড়ি তারা অবশ্যই হয়তো এই বনের নামটি আপনারা শুনেছেন, ছাড়া বন। তো ছাড়া বনের পাশেই ছিল চিতাখোলা। স্যার মনে মনে ভয় পেতে লাগলেন, তবুও সাহস হারালেন না। চিতাখোলা কাছে আসতেই এক ঝলক ঠান্ডা বাতাস স্যারের শরীরটা হিম করে দিয়ে গেল। সাথে সাথে স্যারের শরীর বেশ ভারী হয়ে গেল। স্যার যত দ্রুত সম্ভব এগিয়ে চললেন। বাতাসে কাদা মাটির গন্ধ। স্যার খোলা রাস্তা ধরে এগোতে লাগলেন। আকাশে কালো মেঘের ফাঁকে ফাঁকে মরা চাঁদ উকি দিয়েছে। চারিদিকে মোটামুটি হালকা দেখা যাচ্ছে। একা একা স্যার হেঁটে চলেছেন। এমন সময় পায়ের শব্দ পেলেন। বৃষ্টি হওয়ায় রাস্তায় পানি জমে আছে, তা থেকেই পায়ের শব্দ আসছে, ধপ ধপ ধপ। স্যার পেছনে তাকালেন, কোথাও কিছু নেই। আবার হাঁটতে লাগলেন, আবার পেছনে সেই শব্দ। স্যার এবার পিছনের দিকে তাকালেন। এবার দেখলেন একটা বড় কালো রঙের কুকুর দাঁড়িয়ে আছে স্যারের থেকে 5 থেকে 6 হাত দূরে। চোখ দুটো সাদা। স্যার কিছুটা ভয় পেয়ে গেলেন। মনে মনে ভাবলেন, এত বড় কুকুর তো জীবনেও দেখিনি। স্যার আবার হেঁটে চললেন, পেছনে পায়ের শব্দ। স্যার বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গেছে এত রাতে বের হয়ে। এই ঝড় বৃষ্টির এত রাতে না বেরোলেই বোধহয় ভালো হতো। মনে মনে ভাবছেন স্যার, যদি একটা মানুষের দেখা পাওয়া যেত। ঠিক এমন সময় কেউ একজন স্যারের পিঠে হাত রাখলেন। চমকে গেলেন। পেছনে দাঁড়িয়ে দেখে কিছু নেই, কুকুরটাও নেই, ফাঁকা রাস্তা। রাস্তার দুপাশের গাছগুলো যেন ভেঙে পড়ছে স্যারের মাথায়, অথচ আশেপাশে কোনো বাতাস নেই। স্যার দ্রুত জোরে জোরে হাঁটতে লাগলেন। এবার দেখলেন একজন তরুণী রাস্তার পাশে, অর্ধেক মাটির ভেতরে আর অর্ধেক বাহিরে, স্যারের দিকে তাকিয়ে ডাকছে। তরুণীর চোখ দুটো সাদা, কোনো মনি নেই। পেছনে আবার সেই পায়ের শব্দ। স্যার তাকিয়ে দেখেন, এবার একটি নয়, দুটি নয়, কয়েক হাজার কুকুর কাদামাটা রাস্তায় স্যারের পেছনে দাঁড়িয়ে আছে। আমার সাহসী স্যার তখন একেবারে সাহসহারা হয়ে গেলেন। হিংস্র কুকুরগুলো এখনই মনে হচ্ছে স্যারকে ক্ষতবিক্ষত করে দেবে। সামনের দিকে তাকিয়ে আরো ভয় পেলেন না স্যার। একটা ছায়ামূর্তি বাতাসের গতিতে এগিয়ে আসছে স্যারের দিকে। খোলা রাস্তা, তাই অনেক দূর থেকে দেখা যাচ্ছে। ছায়ামূর্তি দেখে মনে হচ্ছে কাফনে মোড়ালো লাশ। সাদা কাপড়ে বাঁধা, পা নেই, মাথা নেই। এবার পেছনে কুকুরগুলো হেসে উঠল। কি ভয়ানক সে হাসি, তা বলে বোঝানো যাবে না। প্রিয় লিসেনার, আপনারা একটু ভাবেন, কুকুর যদি মানুষের মতো হাসে একটা নির্জন জায়গায়, তাহলে আপনার কেমন লাগবে? ঠিক সেই ঘটনাটি পড়েছিল সেই স্যারের সাথে।
স্যার কী করবেন ভেবে পাচ্ছেন না, শুধু বুঝতে পারছেন প্রচণ্ড ভয় পাওয়ার কারণে তার হাত পা নাড়াতে পারছেন না। ছায়ামূর্তিটি ঝড়ের গতিতে এসে স্যারকে ধাক্কা মারে। কানে ভেসে আসে ভয়ানক হাসির শব্দ এবং কান্নার আর্তনাদ। তারপর আর কিছু মনে নেই স্যারের। যখন জ্ঞান ফিরেছে তখনই নিজেকে ধানের মাঠে আবিষ্কার করে। কাদা জলে ভিজে আছে পুরো শরীর। রাস্তা থেকে 10-20 হাত দূরে চারিদিকে তখনও অন্ধকার। রাতের নীরবতা ভেঙে কানে ভেসে আসছে ফজরের আজান। আল্লাহু আকবার। স্যার আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করে এবং আলো ফুটলে নিজ গ্রামে চলে যায়। যাওয়ার পরে স্যারের প্রচণ্ড জ্বর আসে। তিনি আর ঢাকা যেতে পারেননি। তারপরে বেশ কয়েকদিন অসুস্থ থেকে বাড়ির পাশের এক হুজুরের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। তখন হুজুর তাকে কিছু ঝাড়ফুঁক এবং পানি পড়া দিয়ে দেয়, সেগুলা খেয়ে স্যার সুস্থ হয়। তো এই ছিল প্রিয় লিসেনার দ্বিতীয় ঘটনা। ঘটনাটা যে পাঠিয়েছে, এত সুন্দর একটি ঘটনা পাঠানোর জন্য ছোট ভাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। প্রিয় লিসেনার, আপনারা আপনাদের বাড়ির আশেপাশে আপনাদের জানা যদি এরকম কোনো ভয়ঙ্কর সত্য ঘটনা থেকে থাকে অবশ্যই আমাকে পাঠাবেন। ঘটনা পাঠানোর ইমেল অ্যাড্রেস আমি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে চেক করলে আপনারা পাবেন। যাই হোক, আজকে আমার চ্যানেলের প্রথম গল্প আমি আপলোড করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো লিসেনার সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের এপিসোড এই পর্যন্তই সমাপ্ত। আবার পরবর্তী পর্ব অবশ্যই 2-1 দিনের ভিতরে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে আসসালামু আলাইকুম।